আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আমরা ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসগুলো নিচ্ছিলাম। বি ইউনিটের ইংলিশ, শুধু বি ইউনিট না, অন্যান্য ইউনিটের শিক্ষার্থীরাও এই ক্লাসগুলো করতে পারো, তোমাদের জন্য উপকারে আসবে। তো আমাদের প্রথম ক্লাসে আমরা টপিক ভিত্তিক আলোচনা করেছিলাম এবং আমাদের প্রশ্ন সলভ করেছিলাম, কিন্তু এই ভিডিওতে বা এই ক্লাসে, প্রথম ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। ঠিক আছে, আমাদের ওয়ার্ড ফ্রেজ বা ফ্রেজ ইডিয়ম। ঠিক আছে, ফ্রেজ অথবা ইডিয়ম আলোচনা করব। আমাদের যে প্রিমিয়াম লেকচার শিট রয়েছে, সেই লেকচার শিট থেকে, লেকচার শিটের দুইটা অংশ থেকে আমরা প্র্যাকটিস করব এখানে, এবং আসলে কোথায় থেকে পড়তে হবে, কোনগুলো পড়তে হবে, সেগুলো তোমাদের দেখিয়ে দেব। এবং আমরা চেষ্টা করব যে এই ক্লাসে আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে কতগুলো এমসিকিউ সলভ করা যায়, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব কিভাবে আসলে এমসিকিউ প্রশ্নের সলভগুলো করবা। তো এখানে দেখো আমাদের যেই টপিকগুলোর কতগুলো প্রশ্ন এসেছে কোন টপিক থেকে, তো এটাতে একটু বেশি পরিমাণে প্রশ্ন এসেছে। সো এইটা তোমাদেরকে একটু এই প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাসে আমরা এটা আলোচনা করব। চলো দেখো, ওয়ার্ড ফ্রেজ কি জিনিস। এগুলো হচ্ছে ইংরেজি বাক্যের মধ্যে এগুলোকে অলংকার বলা হয়। ঠিক আছে, অলংকার। বাক্যের মধ্যে অলংকার, যেমন একটা মানুষের সাথে, মানুষ বলতে একটা মেয়ের সাথে যখন অলংকার যুক্ত হয়, মেয়ের সাথে যখন অলংকার যুক্ত হয় তখন, অলংকার যুক্ত হয় তখন কিন্তু মেয়েটাকে সুন্দর লাগে, হ্যাঁ, মেয়েটাকে দেখতে ভালো লাগে। কিন্তু যখন একটু একটা সেরকম ভাবে একটা বাক্যের সাথে যখন ওয়ার্ড অথবা ফ্রেজ, মানে স্পেশাল কিছু ওয়ার্ড এবং ফ্রেজ যখন যুক্ত হয়, তখন সেই বাক্যটাকেও ভালো লাগে। সো বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। সো আমরাও একটু দেখে নেই যে আসলে কোনগুলো পড়তে হবে। এগুলো তো একটা মেমোরাইজিং পার্ট থেকে, তাই না? ওয়ার্ড ফ্রেজ কিন্তু মেমোরাইজিং পার্ট থেকে। তো এখন মেমোরাইজিং পার্ট থেকে তো আমরা সবসময় বলে থাকি যে মেমোরাইজিং পার্ট থেকে আমাদের পড়তে হবে বিগত সাল, বিগত সালের প্রশ্ন। এখন বিগত সালের এতগুলো প্রশ্ন কোথায় তোমরা পাবা? পাবা হচ্ছে প্রশ্ন ব্যাংকের মধ্যে, প্রশ্ন ব্যাংকের মধ্যে পাবা। এবং প্রশ্ন ব্যাংক তোমার কাছে যদি না থাকে, তুমি এই যে বিভিন্ন লেকচার শিট রয়েছে, বিভিন্ন বই রয়েছে, সেই বইয়ের এই অধ্যায়ের শেষে গিয়ে তুমি দেখবা কিন্তু যে তোমাদের এই ওয়ার্ড ফ্রেজ থেকে অনেকগুলোই প্র্যাকটিস দেওয়া রয়েছে। সো আমাদের এখানে আমরা 30-40 মিনিটের মধ্যে চেষ্টা করব যে গুরুত্বপূর্ণ যেই ওয়ার্ড ফ্রেজগুলো আছে সেগুলো তোমাদের এখানে পড়ানোর জন্য, এবং পড়ানোর ব্যবস্থা করব, এবং আহ, দেখা যাক কতদূর কি করতে পারি। চলো, সর্বপ্রথম বলা হচ্ছে যে এই যে আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা এমসিকিউ আছে 12টার মতো, এবং তারপরে আমরা আমাদের যেই লেকচার শিট এবং প্রশ্ন ব্যাংক রয়েছে, এই যে এর মধ্যে ঢাবি থেকে শুরু করে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে এখানে রয়েছে, দেখো অনেকগুলো, 267 না কয়টা দেখলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে জিএসটি, এরপরে হচ্ছে এই যে 7 কলেজ আছে, এরপরে কোথায় কোথায় জিএসটি। আচ্ছা, এই কয়েকটা তোমার এর মধ্য থেকে যেগুলো আসছে এইগুলো পড়লেই ইনাফ হয়ে যাবে, আমার যেটা বিশ্বাস। কেননা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমার এই বিগত বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে এগুলো পড়লেই হবে। আচ্ছা, দেখো এখানে বলছে 1 নম্বর প্রশ্ন যে মেলিজেন্সি ইজ, মেলিজেন্সি, মেলিজেন্সি কি জিনিস। দেখো এখানে হচ্ছে এটাকে তুমি ওয়ার্ড ফ্রেজও বলতে পারো, অথবা অথবা তুমি এটাকে সিনোনিম অ্যান্টোনিমও বলতে পারো। সিনোনিম বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটাও তুমি কিন্তু এখানে বলতে পারো। ঠিক আছে, আচ্ছা আমাদের এখানে এটা বুঝতেছে না।
ওকে, যাক, না মুছলেও সমস্যা নাই। দেখো, এটাকে তুমি সিনোনিম অ্যান্টোনিম বলতে পারো, ওয়ার্ড ফ্রেজ বলতে পারো, এইগুলো থেকে আসে। দেখো, মেলিজেন্সি এটার অর্থটা কি আসলে? দ্য ফিলিং অফ হ্যাট্রেট, দ্য সায়েন্স অফ মেলনেস, দ্য বিলিফ অফ লাইফ আফটার ডেথ। তারপরে বলছে দ্য স্টেট অফ এ ডিজিজ লাইক টু কজ ডেথ, মানে এমন একটা ডিজিজ, রোগ যেটা তোমার মৃত্যু ঘটাতে পারে। আর এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে খারাপ কিছু হওয়ার বিজ্ঞান। এখানে বলছে যে ফিলিং অফ হ্যাট্রেট, এটা আবার বলছে যে মৃত্যুর পরের প্রতি বিশ্বাস। তো অ্যান্সারে কি আছে আমরা একটু দেখে নেই। অ্যান্সারে আছে হচ্ছে ডি, অর্থাৎ এমন একটা রোগ, এটা হচ্ছে এমন একটা রোগ যেই রোগের কারণে মানুষের মৃত্যু ঘটতে পারে, মেলিজেন্সি। ঠিক আছে, আচ্ছা, মানে এটা রোগের নাম না, কিন্তু এটা এক ধরনের রোগ, মানে এক ধরনের রোগ। ওই ধরনের মধ্যে অনেকগুলো রোগ থাকতে পারে যেটার কারণে মানুষের মৃত্যু হয়। ঠিক আছে, আচ্ছা, ফিলান্থ্রোপিস্ট মানে কি? ফিলান্থ্রোপিস্ট বলছে ইজ অ্যান এক্সট্রিমলি ইন্টেলিজেন্স, খুব বেশি মেধাবী। বলছে যে স্টাডিজ ফিলোলজি, না, এটাও হচ্ছে না আমার। ইজ এ রিচ অ্যান্ড হেল্পস দ্য পোর অ্যান্ড দ্য নিডি, অর্থাৎ গরিব এবং দুঃখী এবং মিসকিন যারা আছে তাদেরকে হেল্প করে। আরেকটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য সিক্রেট অফ লাইফ, লাইফের যে সিক্রেট রয়েছে সেগুলো বোঝে। না, ফিলান্থ্রোপিস্ট মানে হচ্ছে অপরের হেল্প করে যারা, তাদেরকেই ফিলান্থ্রোপিস্ট বলা হয়, আমি যদি ভুল না করি। ওকে, 2 এর বি দেওয়া আছে। ঠিক আছে, এরপর হচ্ছে লেট থিংস স্লাইড, অর্থ কি? লেট থিংক স্লাইড, গোর্স লস গ্র্যাজুয়ালি, সেট ফ্রি, রিভিল এ সিক্রেট। লেট থিংস স্লাইড, এটা আমরা বলতে পারি, দেখো এখানে 3-এর বি বলা হচ্ছে, 3-এর বি, আচ্ছা, লস গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে, মানে থিংস, লেট মানে কোনো কিছু, দেখো আসলে কোনো জায়গায় যাওয়া অর্থে আমরা লেট ইউজ করি, তাই না? যে চলো আমরা বাজারে যাই, লেটস গো টু দ্য মার্কেট। আবার যখন বলা হয় যে মানে আমি একটা কথা বলতেছি, এর মধ্যে কেউ যদি আমাকে ডিস্টার্ব করে, তাহলে আমি তোমাকে তখন তোমাকে আমি কি বলবো? যে লেট মি ফিনিশ, মানে আমাকে দাও, কোনো কিছু দাও আর কি, মানে ছেড়ে দেওয়া অর্থে। ঠিক আছে, আমাকে কোনো কিছু ছেড়ে দেওয়া অর্থে, যেতে দেওয়া অর্থে, এরকম অর্থে আমরা লেট শব্দটা ব্যবহার করি। এটা তুমি যদি সেন্টেন্সের মধ্যে একটু তোমার সেন্স দিয়ে চিন্তা করো, তাহলেই কিন্তু তোমরা এটা বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে থিং মানে কোনো কিছু, লেট থিং মানে কোনো কিছু কি যেতে দাও, স্লাইড আস্তে আস্তে, স্লাইড মানে কি? অল্প অল্প করে। তো এখানে এইটাই অর্থটা, দেখো একটু ঘুরিয়ে পেঁচে যদি তুমি ব্যাখ্যা করো তাহলে এটাই আসে, যে লস গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে কোনো কিছু ছেড়ে দেওয়া, লস হয়ে যাওয়া, হ্যাঁ, বাতিল করা, এরকম কিছু। আচ্ছা, এরপরে বলছে যে বটম অফ মাই হার্ট, আমার হৃদয়ের একেবারে অন্তরস্থল থেকে। তার মানে এটার অর্থটা কি হবে? বটম অফ মাই হার্ট, আমার হার্টের একেবারে ভিতর থেকে। বটম শব্দের অর্থ কিন্তু আবার হচ্ছে নিচে। ঠিক আছে, বটম শব্দের অর্থ নিচে। এখন অর্থটা এখানে কি আসে? আমরা জানি যে ওয়ার্ড ফ্রেজ বা ইডিয়ম বা ফ্রেজ থেকে যেসব অর্থ আসে সেগুলো কিন্তু আসলে ভাবার্থ। ঠিক আছে, ইডিয়ম বা ফ্রেজ থেকে সরাসরি অর্থ আমরা পাই না, এটা এটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে অর্থটা আসে, ঘুরিয়ে পেঁচিয়ে। ঠিক আছে, একটু ঘুরিয়ে দেয়, মানে এটা সরাসরি যেরকম যে বটম অফ মাই হার্ট, হার্টের নিচে, এটা কি অর্থ হবে? না। অর্থ কি হবে? দেখো আমরা পড়ি, ক্লোজ টু মাই হার্ট, এটা একটু ঠিক আছে, ক্লোজ মানে খুব কাছাকাছি। ওকে, এরপর হচ্ছে কোর অফ মাই হার্ট, এই যে এটা হইতে পারে অ্যান্সার। কোর মানে কি? একেবারে ভিতরে, একেবারে মানে যেই মেইন পয়েন্ট সেখানে। ক্লোজ টু মাই লিভার, না এটা হবে না, লিভারের কাছাকাছি হয় না, হার্ট আর লিভার আলাদা জিনিস, এটাও হবে না। আচ্ছা, লোয়ার পার্ট অফ মাই হার্ট, এটা তো শাব্দিক অর্থ হয়ে গেল, এটা হবে না, হবে হচ্ছে বি। দেখি 4-এর অ্যান্সার বি, আমিও ভুল করতে পারি, সমস্যা নাই। ঠিক আছে, এরপরে হচ্ছে অ্যান অ্যাপল অফ ডিসকর্ড, মানে হচ্ছে এটা, দেখো এটা আমি তোমাদের একটু যদি ব্যাখ্যা করে বলি, যে অ্যান অ্যাপল অফ মাই ডিসকর্ড মানে হচ্ছে ঝগড়ার ইস্যু, আর অ্যাপল মানে হচ্ছে, অ্যাপেল মানে ফল। আচ্ছা, ঝগড়া অফ মানে ঝগড়ার ফল, অ্যাপল অফ ডিসকর্ড মানে হচ্ছে ঝগড়ার আপেল। এখন ঝগড়ার আপেল, এটার অর্থটা কি এবং এটা কিভাবে তৈরি হইলো? আমি তোমাদের বাগধারা পড়ানোর সময় বলেছিলাম যে এই যে আমরা বাগধারা অথবা ইডিয়ম ফ্রেজ যেগুলোই বলি না কেন, এগুলো আসলে কিভাবে তৈরি হয়েছে জানো? এগুলো হচ্ছে অতীতে, যখন ইতিহাস বা অতীতে তুমি যদি দেখো যে সেখানে কিছু কিছু ঘটনা ঘটছে, সেই ঘটনার উপরে প্রেক্ষিতে মানে ঘটনার উপর নির্ভর করেই এই যে ওয়ার্ড ফ্রেজ এগুলো তৈরি হয়। ঘটনা, বিভিন্ন ঘটনা। দেখো এই যে আমরা অ্যাডাম চিনি বা হজরত আদম আলাইসাল্লাম চিনি, হাওয়া বা ইভকে চিনি, তাই না?
তো হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম তাদেরকে যদি আমি বলি যে তাদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, তোমরা এটা সকলেই জানো, ইন্টারমিডিয়েটে পড়ো এবং যদি অনার্সে ইংলিশে পড়ো তাহলে জন মিল্টনের প্যারাডাইস লস্ট তোমরা পড়ে থাকতে পারো। সেখানে তোমরা দেখবে যে আপেল খাওয়া নিয়ে বা বিভিন্ন ওয়াজ অথবা তোমরা ইসলামিক প্রোগ্রামেও তোমরা শুনে থাকবে বা অথবা বই থেকে শুনে থাকবে যে আদম হাওয়ার মধ্যে একটা ফল, গন্ধম ফল, বা এই যে ইহুদিরা সেটাকে অ্যাপেল বলে, যে ফলটা খাওয়ার জন্য কিন্তু তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল এবং তারা দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে এসে সন্তান জন্ম দিয়েছেন, তারপরে হচ্ছে এই যে মানব জাতির সৃষ্টি। তো আমরা যারা ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী আর যারা বিশ্বাসী না তারা হচ্ছে বানর থেকে তৈরি, এরকমটা মনে করে। আচ্ছা, তো দেখো যে অ্যাপল অফ ডিসকর্ড, এই যে তারা একটা ফল খেলো, ফল খাওয়ার পরে তাদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়, অথবা তাদের মধ্যে থেকে এটা হওয়ার কারণে আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা তেনাদেরকে কি করেন যে জান্নাত থেকে বের করে দেন। তো এই যে একটা ডিসকর্ড বা একটা ঝামেলা হইল কিসের জন্য? একটা ফলের জন্য। আচ্ছা, তো এই জন্যই হচ্ছে এটার অর্থটা এরকম হয় যে কোনো ঝামেলার মূল বিষয়বস্তু, ঠিক আছে, একটা ঝামেলার মূল ইস্যু বা মূল বিষয়, একটা ঝামেলা হইলো মূল বিষয়। আচ্ছা, তুমি যখন তোমার ভাই বোন অথবা কাজিন কারোর সাথে ঝগড়াঝাটি করো বা কোনো কিছু নিয়ে খুব বেশি ইয়ে করো, তো ঝামেলার মূল বিষয়টা যেটা হয় সেটাই কিন্তু আসলে এই যে অ্যাপল অফ ডিসকর্ড, ঠিক আছে, ঝামেলার যে মূল বিষয়টা সেটা কিন্তু অ্যাপল অফ ডিসকর্ড। ওকে, আমি বুঝাতে পেরেছি নিশ্চয়ই। আচ্ছা, বিউটিফুল অবজেক্ট, এটা হবে না, বিউটিফুল না। অবজেক্ট অফ ডিসপিউট, এই যে এটা হবে অ্যান্সার। ডিসপিউট মানে ঝগড়া করা কোনো কিছু। আচ্ছা, এরপরে ফেভারিট থিং, না, প্রিয় বস্তু হবে না। ডেলিসিয়াস ফ্রুট, এটা হবে না। সুস্বাদু খাবার, এটা হবে না। সো হবে হচ্ছে যে বি নাম্বার। আচ্ছা, লেন্ড মি ইয়োর ইয়ার্স, মানে তোমার কান আমাকে ধার দাও, এটা কি অর্থ এরকম হবে? তোমার কান আমাকে কি দাও? ধার দাও। লেন্ড মানে হচ্ছে কোনো কিছু ধার নেওয়া, মি মানে আমাকে, ইয়োর মানে তোমার, ইয়ার্স মানে হচ্ছে তোমার কান। তোমার কান আমাকে ধার দাও, এটার অর্থ এটা হবে না। তাহলে অর্থ কি আসবে? অর্থ আসবে হচ্ছে, বলছে লেট মি চেক ইউর ইয়ার্স, তোমার কান আমাকে চেক করতে দাও, এটা হবে না। আমার যেটা বিশ্বাস, যেটা হবে না। লেট মি হুইসপার ইনটু ইউর ইয়ার্স, এই যে এটা হবে অ্যান্সার। আচ্ছা, লিসেন টু মি, এটাও হইতে পারে। কামস ক্লোজ টু মি, আমার কাছে এসো, এটা হবে না। কাছাকাছি হইতে পারে, তবে এটা এখন অ্যান্সার হবে না, কারণ এই যে শক্তিশালী অ্যান্সার এই যে দুইটা রয়েছে। আচ্ছা, এখন বি অথবা সি হতে পারে, এখন আমরা কোনটা ধরবো? লেট মি হুইসপার ইনটু ইয়োর ইয়ার্স, লেট মি ইয়োর ইয়ার্স। ওকে, লিসেন টু মি, আমাকে শোনো। ওকে, 6 নম্বর অ্যান্সার বি অথবা সি। এখন আমিও নিশ্চিত না, বি অথবা সি, যে 6 এর সি হবে, যে আমার কথা শোনো, এটা, হ্যাঁ, এটাই অ্যান্সার হবে। এটারও কিন্তু অর্থ এরকমই দেয় যে আমি ফিসফিস করে তোমার কানের কথা বলবো, তুমি আমার এটা কথাটা একটু শোনো। তো এটা কিন্তু আমাদের এখন হচ্ছে না, কারণ এই যে শক্তিশালী অ্যান্সার এটা হয়ে যাচ্ছে। সো বি এই জন্য হবে না, ঠিক আছে। বি কিন্তু কারেক্ট আছে, কিন্তু এই সি অ্যান্সার সঠিক, যার কারণে বিটা এখন হচ্ছে না। ওকে, এরপরে 7 নাম্বারটা একটু দেখো। পিস অফ কেক মানে হচ্ছে খুব, পিস অফ কেক বলতে আমরা কি বুঝি? যে কেক হচ্ছে অনেক নরম। এই যে আমরা কিন্তু এটা ডিসিউতে 24-25 আসছে এই প্রশ্নটা, আসছে 2024-25। তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই তোমাকে বিগত বছর পড়তে হবে। সো এখানে এটা দেখো, এই প্রশ্নটাই কিন্তু পিস অফ কেক এটার মধ্যে চলে আসছে। এ টাস্ক ক্যান বি কমপ্লিট ভেরি ইজিলি, একটা কাজটা খুব সহজলি করতে পারে, ঠিক আছে। এ ভেরি মিল্ড পানিশমেন্ট, এটা হবে না, এটা পানিশমেন্ট এখানে কেমন হবে? এ রেজাল্ট দ্যাট ইজ আনক্লিন অ্যান্ড ক্যান গো আইদার ওয়ে। আচ্ছা, বলছে যে এটা আনক্লিন, অপরিষ্কার একটা রেজাল্ট, একটা মানে একটা কোনো কাজের ফলাফল আসলো যেটা হচ্ছে পরিষ্কার না, এবং হচ্ছে পরিষ্কার বলতে কাজ কি পরিষ্কার হবে না, এটা হচ্ছে একটা ঝামেলা, তারপর মানে সঠিক অ্যান্সার আসলো না বা সঠিক ফলাফল আসলো না, সেটা বলা হচ্ছে। আবার হাইডেন স্ট্রেংথ মানে গোপন শক্তি তোমার থাকতে পারে না, গোপন মেধা বা শক্তি থাকতে পারে, এটাও হবে না। সো আমাদের পিস অফ কেক, এটার অর্থ হচ্ছে এরকম যে কোনো একটা কাজ খুব সহজে করা যায়, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে কাইন্ড, ইনোসেন্ট অ্যান্ড মিল্ড ম্যানার্ড পারসন, এটাও হতে পারে, এও হতে পারে, ই হতে পারে, এও হতে পারে। এখন কোনটা হবে? আচ্ছা, 8-এর হচ্ছে ই, 8-এর ই, 7-এর কি? 7-এর হবে এ। সো আমরা এই যে এ নাম্বারটা ধরতে পারি অ্যান্সার।
আচ্ছা, এ কাইন্ড, দেখো এটা কি কাজ বোঝায়, সরি এখানে তো পার্সন দেওয়া আছে, এটা এটা যদি ওয়ার্ক বোঝাতো তাহলে এটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু এখানে আছে হচ্ছে পার্সন, কাজ। ঠিক আছে, সো কাজ এটা অ্যান্সার হবে না, বুঝেছো? আচ্ছা, তো অ্যান্সার হবে কি, খুব একটা কাজ, এই যে টাস্ক, টাস্ক মানে হচ্ছে কাজ যেটা খুব ইজিলি করা যায়। ওকে, আচ্ছা, আউট অ্যান্ড আউট, আউট 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 মানে হচ্ছে থোরলি, এটার অ্যান্সার হচ্ছে এটা, আমি আগে থেকে এটা জানা ছিল, সো এটার অর্থটা ওইভাবে হয় না। আচ্ছা, আউট অ্যান্ড আউট, নট অ্যাট অল, তারপর হচ্ছে সামওয়ান, সামওয়ান ফ্রম আউটসাইড, টু গো আউট, সরি গেট আউট, টু বি লাস্ট, থোরলি। থোরো মানে কি, থোরো মানে কি? আচ্ছা, এটার অর্থটা তোমরা আমাকে একটু বলবে, ঠিক আছে? আমাকে একটু তোমরা বলবে, আমি ভিডিওটা হয়তো বা একটু পজ করতে হবে, তুমি ভিডিওটা পজ করবে, করে আমাকে অ্যান্সারটা লিখবে, বুঝছো? আচ্ছা, এখন আমি বলি যে এই আউট অ্যান্ড আউট মানে হচ্ছে একেবারে পুঙ্খানুপুঙ্খ, একে নিখুঁত ভাবে, পুঙ্খানুপুঙ্খ বা নিখুঁত ভাবে, নিখুঁত ভাবে। কেন আউট অ্যান্ড আউট হলো তাহলে? নিখুঁত ভাবে হইলে তো তোমার হতো, খুব ক্লিয়ার অ্যান্ড, তুমি কি বলতে পারো, কোর অ্যান্ড কোর হতে পারতো, কিন্তু আউট অ্যান্ড আউট হলো কেন? এটা হচ্ছে, দেখো, আউট অ্যান্ড আউট মানে হচ্ছে কোনো একটা বিষয়, আউট বলতে একেবারে বাইরের সম্পূর্ণ বিষয় মিলিয়ে এবং ঘটনা ভিতরের যে বিষয়টা আছে সেটাকে, একটা কাজ আমি তদন্ত করতে গেলাম, গিয়ে আমি দেখলাম যে আমি এই তদন্তটা কিভাবে করব, একটা কাজকে আমি আউট অ্যান্ড আউট মানে বাইরের যত কিছু আছে, বাইরের এবং বাইরের সবকিছু ভিতরে আমি বাইরে, আমি বোঝাতে পারছি না দেখো, বাইরের আমি মনে করো আমি একটা তদন্তে গেলাম, তদন্তে যাওয়ার পরে বাড়িটা হচ্ছে এইটা, এবং বাড়ির চারোপাশে আমি আউট অ্যান্ড আউট মানে হচ্ছে এই যে আউট শব্দটা এখান থেকে আসছে, যে আমি চারোপাশে যখন আমি ঘেরাও করলাম, করার পর ভিতরটা তো এমনি সেটা আমি করতে পারবো, তাই না? ভিতরটা কিন্তু আমি এমনি তদন্ত করতে পারবো। সো এই জিনিসটাকে তুমি এইভাবে ধরতে পারো যে আউট অ্যান্ড আউট বলতে হচ্ছে বাইরের সবকিছু, আর থোরলি শব্দের অর্থ হচ্ছে কিন্তু নিখুঁতভাবে, ঠিক আছে? সো এই অর্থটা এটাই চলে আসে। সো এই যে দেখো, এইটার জায়গা থেকে তুমি ব্যাখ্যা করবা, এই জায়গা থেকে তুমি ব্যাখ্যা করবা, ব্যাখ্যা করলে দুইভাবে তুমি করতে পারবা। আর আমি যদি তোমাদের ফেস দেখিয়ে এই ভিডিওটা করতে পারতাম অথবা এই ক্লাসটা নিতে পারতাম, তাহলে তোমাদের আরো ভালোভাবে বুঝিয়ে দিতাম, অথবা অফলাইনে যদি হতো তাহলে লং টাইম সময় নিয়ে তোমাদেরকে আমি বুঝিয়ে দিতাম। আর একটা জিনিস হচ্ছে, তোমাদেরকে ভালোভাবে না বুঝাতে পারলে আমার নিজেরও মনের মধ্যে কষ্ট লাগে, ঠিক আছে? আচ্ছা, এই জন্য একটু বেশি বেশি তোমাদেরকে সময় নিয়ে বোঝাই। দেখো, স্মেল এ রেট, এটার অর্থ কি আসে, যে একটা ইঁদুরের গন্ধ, তাই না? একটা ইঁদুরের গন্ধ। আচ্ছা, ইঁদুরের গন্ধ, এটা কি হবে? হবে না। দেখো, আচ্ছা, আমি এটা অ্যান্সার করার আগে তোমাদের আরেকটু বুঝায় নেই, সেটা হচ্ছে যে স্মেলের রেট, একটা রেট মানে হচ্ছে ইঁদুর, একটা বাড়িতে, এই ঘটনাগুলো কিন্তু এই যে ফ্রেজগুলো এইভাবেই তৈরি হয়েছে, যে একটা একটা ঘরের মধ্যে অথবা একটা বাড়িতে যখন ইঁদুরের খোঁজ করে বিড়াল, তখন কি করে বিড়াল, এর এই যে ইঁদুরের গন্ধ শুকে শুকে তার লোকেশন খুঁজে, যে সে কোথায় বসবাস করে, কোথায় থাকে, তাকে ধরতেই হবে। আচ্ছা, এটার অ্যান্সারটা কি আসবে আমি তোমাদেরকে আরো একটু বুঝাই দিব, যে টু স্মেল এ ব্যাড স্মেল মানে হচ্ছে একটা খারাপ গন্ধ নেওয়া, না। আচ্ছা, টু সাসপেক্ট এ ট্রিক, এই যে এটা এটা হবে অ্যান্সার আমার যেটা মনে হচ্ছে। টু মিস আন্ডারস্ট্যান্ডেড, এটা হবে না, মানে ভুল বোঝাবুঝি, এটা হবে। টু হ্যাভ এ ডার্টি ওয়েস, না এটাও হবে না। টু বি বোথারসাম মানে হচ্ছে কোনো ঝগড়াঝাটি, বোথারসাম মানে কারোর সাথে ঝোকাঝুকি করা, বা তোমার এটাকে কি বলে, দর কষাকষি করা, এরকম কিছু, এটা হবে না। এই যে সাসপেক্ট মানে কি, সন্দেহ করা, সন্দেহ করা, বা মানে কাউকে সন্দেহ করে তার তার একটা প্রমাণ খোঁজা আর কি। আচ্ছা, টু সাসপেক্ট এ ট্রিক মানে একটা একটা ট্রিক, একটা পদ্ধতি বা ব্যবস্থা, সেটার মাধ্যমে, এই ট্রিকের মাধ্যমে কোনো কিছু সাসপেক্ট করা হয়। আচ্ছা, এটা তাহলে আমি যে বললাম যে একটা ঘরের মধ্যে একটা ইঁদুরের গন্ধ শুকতেছে, বিড়াল, তখন সেটাকে আমরা এই এই ভাষায় বর্ণনা করতে পারি যে স্মেলের রেট, একটা রেটের সেটার স্মেলটা আমরা গ্রহণ করব, স্মেলটা নিব, নিয়ে তার পিছু পিছু আমরা যাব যে কোথায় সে বসবাস করে। সো এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, বোঝাচ্ছে যে তাকে তার পিছু পিছু একটা পদ্ধতিতে, ট্রিকের মাধ্যমে গিয়ে
তার লোকেশন বের করা, একটা তোমার সন্দেহ বলতে পারো। তো এই যে সন্দেহ শব্দটা কিন্তু আমরা পেয়ে গেলাম এইখানে। সো সাসপেক্ট শব্দটার অর্থটা এইখানে এইরকমই, ঠিক আছে? এগুলো আমি কিন্তু তোমাকে একেবারে ভিতর থেকে বোঝাচ্ছি। সো এটা তোমার অন্যান্য শিক্ষকদের মতো নাও হতে পারে। সো এই দিক থেকে তোমাকে একটু আলাদাভাবে কল্পনা করতে হবে। আচ্ছা আচ্ছা, পেডিয়াট্রিক মানে হচ্ছে পেডিয়াট্রিক মানে কি? সে ছোট বাচ্চা, ছোট কিছু। আচ্ছা অ্যান্সার 9 এর অ্যান্সার তাহলে কি আসলে? এই যে বি, ঠিক আছে। আচ্ছা 10 দেখো, পেডিয়াট্রিক মানে হচ্ছে ছোট বাচ্চা। আমরা কিছুদিন আগে দেখলাম না চিলড্রেন, এই যে হ্যাঁ, পেডোফিল, পিপিএডি, পিইডি, এটা দিয়ে কোনো এই সাফিক্স দিয়ে কোনো শব্দ গঠিত হলে তোমরা মনে করবা এটা হচ্ছে ছোট বাচ্চাদের বোঝায়। আচ্ছা আরো কিছু আছে, যেমন এই যে উপরে দেখো ফিলান্থ্রপিক মানে হচ্ছে এটা দ্বারা, ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে এটা দ্বারা দয়ালু ব্যক্তিদের বোঝানো হয়, দয়ালু, ঠিক আছে। আচ্ছা আরো এখানে অনেক কিছুই আছে। আচ্ছা এটা পরে তোমাদের আরো বুঝিয়ে দেব। আচ্ছা টু টু লস হার্ট মানে হৃদয় হারিয়ে ফেলা, এটার শাব্দিক অর্থ কিন্তু এরকম আসতেছে, টু লস হার্ট, হৃদয় হারিয়ে দেওয়া, এরকম না তো, এরকম অর্থ হবে না। কি হবে? যে টু হ্যাভ এ হার্ট অ্যাটাক, না, এটা কি হবে? টু লস করেজ, এটা হইতে পারে। হার্ট মানে কি? হার্ট দ্বারা আসলে মানে হার্টের মধ্যেই কিন্তু আমাদের সাহসটা জাগ্রত থাকে। লস হার্ট হারিয়ে যাওয়া তার মানে হচ্ছে আমাদের সাহস হারিয়ে যাওয়া, ঠিক আছে। অথবা এখানে এইটাও হইতে পারে অ্যান্সার, যে বি অথবা ডি, টু ফল ইন লাভ, একটা ভালোবাসা, প্রেমে পড়া, না এটা, হ্যাঁ হার্ট প্রেমে পড়লে তো এটা হার্ট লস হবে না, কি হবে? সেকা খাইলে হার্ট লস হবে। সো এই দুইটা অ্যান্সার হচ্ছে না। অ্যান্সার হবে কি বি নাম্বার, টু লস করেজ, টু বি উইদাউট পেশন। পেশন মানে তোমার উদ্দেশ্য গন্তব্য বা তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা ছাড়া, মানে ইচ্ছাহীন ব্যক্তি আর কি, লক্ষ্যহীন ব্যক্তি, এটাও হইতে পারে। তো 11 নম্বর অ্যান্সার হচ্ছে বি, এটাই হচ্ছে আমাদের যৌক্তিক অ্যান্সার। সো অ্যান্সার হবে হচ্ছে আমাদের বি নাম্বার, বুঝতে পেরেছো? বি নাম্বার অ্যান্সার। এরপর হচ্ছে ডগ ডেজ মানে হচ্ছে কুত্তা মারা গরম। ডগ ডেজ মানে কি? খুব গরম। ডগ ডেজ মানে কি? খুব গরম। এই যে কুত্তা মারা গরম, এই জন্য কিন্তু মানুষ বলে, বাংলাতে বলে হচ্ছে কুত্তা মারা গরম। আর একটা জিনিস তোমরা একটু বুঝেছো দেখো, এই যে গরম অথবা বৃষ্টির দিন আসলেই মানুষ কুত্তাকে স্মরণ করে। হ্যাঁ, যে বৃষ্টি আসলে কি হয়, মুষলধারে যখন বৃষ্টি হয় তখন বলা হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগ, ক্যাটস অ্যান্ড ডগস। আবার যখন খুব গরম হয় তখন ডগ ডে আসে, ডগ ডে। তাহলে কুত্তা এমনি কিন্তু গরম না, এমনি কিন্তু মনে করো যে এভাবে স্বাভাবিকভাবে কিন্তু তোমার কাছে ইম্পর্টেন্ট না, কিন্তু যখন বৃষ্টি এবং গরমের দিন আসলো তখন কিন্তু কুত্তা সবার কাছেই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা এই পেজে আর আমি ফিরত আসবো না, তো এটা আমি রিলেট করে দিচ্ছি। এখন আমাদের যেই প্রশ্ন ব্যাংক আছে, সেই প্রশ্ন ব্যাংকে আমি এই যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মের প্রশ্ন বের করলাম, বের করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেইগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দাগিয়ে রাখবো এবং দাগিয়ে দেবো, তোমরা এইগুলো একটু প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। আমাদের ক্লাস কয় মিনিট হলো? আমাদের ক্লাস অলরেডি 23 মিনিট হয়ে গেছে। সো খুব দ্রুতই আমাকে শেষ করতে হবে, আমি তোমাকে গুরুত্বপূর্ণগুলো দাগিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা, ডাউন টু আর্থ, এটা ইম্পর্টেন্ট, তোমরা পড়ে নিবা। এটার অর্থ কি সেগুলো আমি ব্যাখ্যা করে বললে অনেক দূর চলে যাবে। এই যে টু কল ইট এ ডে, এটা কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের মধ্যে এই প্রশ্নটা আছে, ইংলিশ ফার্স্ট, সো এটা আসতে পারে, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে এটা হবে না, এই যে স্পিলিং দ্য বিনস, তারপরে তুমি এ পজিটিভ অ্যাটিটিউড, এটাও হবে না, এটা আসবে মানে পজিটিভ অ্যাটিটিউড কোথায় থেকে আসে? সর গ্রেভস, গেট আপ অ্যান্ড গো, শট ইন দ্য আর্ম, রোস্ট ইন ক্লাসেস। আচ্ছা পজিটিভ অ্যাটিটিউড কোনটায় আসে এটা তো আমিও ধরতে পারতেছি না। তার মানে এটা 6 নাম্বারেরটা অ্যান্সার কি আসবে একটু আমরা দেখে নেই। 6 নাম্বারের অ্যান্সার, হ্যাঁ 6 নাম্বারের অ্যান্সার এখানে নাই, সো একেবারে নিচে আছে। ও আচ্ছা অ্যান্সার তো সাথেই দেওয়া আছে। আমি তো শেষ। আচ্ছা এই দেখো এখানে কোনটা যেন, এই যে সোরগ্রাফস, এটা অ্যান্সার হবে, ঠিক আছে। সোরগ্রাফস মানে কি? মানে হচ্ছে সোর মানে কি? টক, গ্রাফস মানে হচ্ছে আঙ্গুর, আঙ্গুর ফল টক,
এটা দ্বারা কিন্তু একটা পজিটিভ অ্যাটিটিউড বোঝাচ্ছে যে হ্যাঁ, যখন তুমি ইয়ে করো, ধরা খাও, অথবা মানে তুমি একটা কোনো কিছু তোমার চাইতেছো কিন্তু পাইতেছো না, তখন তুমি বলতেছো যে না ওইটা আমার দরকার, ওইটা খুব ভালো না। ঠিক আছে, তোমার কাছে মনে করো আছে 100 টাকা, তুমি একটা খাবার কিনবা, সেটার দাম হচ্ছে 150 টাকা, তখন বলবা না এটা, মনে মনে বলতেছো কিন্তু এটা আমার দরকার ছিল, কিন্তু এই 50 টাকা আরো থাকলে তুমি সেটা কিনতে পারতা। কিন্তু তুমি যখন তোমার কাছে নাই, তখন তুমি বলতেছো না এটা ভালো না, ওইটার মধ্যে নোংরা। তো এটা হচ্ছে তোমার আঙ্গুর ফল টক। ঠিক আছে, তো এটার মধ্যে একটা পজিটিভ আমরা পাচ্ছি যে আসলে মানুষ সৎ থাকলে বা যখন টাকা না থাকে তখন আর কি ইয়ে করে। যাই হোক, দেখো, হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন নো টাইম, তারপর হচ্ছে রাইট দেন অফ হিজ কস্ট অ্যাবসোলুটলি। কোনটা রাইট হবে, এটা আসলে এখানে কেন আসলাম এটা বুঝলাম না, ওয়ার্ড ফ্রেজের মধ্যে তো এটা থাকার কথা না। যাক, এটা বাদ দাও, গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ল্যাটিন ফ্রেজ। আচ্ছা, কলডিসেক, এই যে এটা 12 নাম্বার পড়বা। ঠিক আছে, 12 নাম্বার, ডাউন অ্যান্ড আউট, এটা পড়বা। তারপর হচ্ছে পিন্স নেটল হবে না, এই যে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, মানে কোনো কিছু, থলের বিড়াল বের হওয়া, মানে কোনো কিছু সিক্রেট, গোপন কিছু বের করে নেওয়া। আচ্ছা, ফাইট নেক টু নেক, মানে হচ্ছে, মানে নেক টু নেক মানে হচ্ছে টু ফাইট ইকুয়ালি, দুইজনই হাড্ডাহাড্ডি লড়াই আর কি, এটার অ্যান্সার হবে হাড্ডাহাড্ডি লড়াই। ঠিক আছে, আচ্ছা, নেক টু নেক মানে বুঝো যে সেও আমার পায়ে পাড়া মারলো, আমিও পায়ে পাড়া মারলাম, পায়ের পাতায়, নেক মানে কি, পায়ের পাতা, এটা এইভাবে মনে রাখবা। আচ্ছা, জিরো টলারেন্স, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, নতুন এটা হচ্ছে রাষ্ট্রীয় একটা ওয়ার্ড বা রাজনৈতিক ওয়ার্ড, অথবা এটা সরকার ভিত্তিক একটা ওয়ার্ড। ঠিক আছে, এটা আমলাতন্ত্রের ওয়ার্ডও বলতে পারো। টু ফলো ইয়োর নোজ, তোমার নাককে ফলো করবো না, না, তোমার টু ফলো ইয়োর ইনস্টিংক্ট, মানে তোমার দেওয়া যে গাইডলাইন সেটা আমি ফলো করব। ঠিক আছে, আচ্ছা, এই যে দেখো, এটা কিন্তু ডিসিউতে আসছে, আমি একটু আগে দেখালাম, ডিসিউতে গত বছর এটা আসছে। তো সো এইগুলো আমাদের লেকচার শিট, আমাদের যাই বলো না কেন, এর মধ্যে যা আছে সবকিছু কিন্তু আমাদের এক্সাম ব্যাচে আমরা পড়িয়ে থাকি। আমাদের এক্সাম ব্যাচ দেখো, আমাদের এক্সাম ব্যাচের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি এবং সি ইউনিটের এক্সাম ব্যাচ এটা। তো তোমরা মাত্র 200 টাকা, 199 টাকা দিয়ে তোমরা এই এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। ঠিক আছে, আচ্ছা, এই এক্সাম ব্যাচে আমরা কি কি করব, দেখো এখানে অনেক কিছুই দেওয়া রয়েছে, সাথে হচ্ছে আমাদের সাথে কিন্তু আমাদের ইয়ে রয়েছে, আমাদের প্রশ্ন ব্যাংকের পিডিএফ আমরা দিয়ে দেই, তারপরে হচ্ছে আমাদের সাজেশনের পিডিএফ দিয়ে দেই, তারপরে হচ্ছে তোমাদের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে করে আমরা টপিক বের করে তার উপর প্রশ্ন করি, যাতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওর মধ্য থেকেই প্রশ্ন আসে। ঠিক আছে, তো তোমরা নিতে পারো এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সাম ব্যাচটা, লাস্ট সময়ে তোমাদের রিভিশনের জন্য কাজে লাগবে। ঠিক আছে, এবং টোটাল যে তোমার প্রস্তুতি, সেটার জন্য ওভারঅল একটা তোমাদের গাইডলাইন দরকার, যেটা আমরা দিচ্ছি ডিসিউ এক্সাম বেসে। ঠিক আছে, এই এক্সাম বেসে জয়েন করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে 01315176677। ঠিক আছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমাদের এই প্রিমিয়াম ব্যাচে যুক্ত হতে পারবা। আচ্ছা, এরপরে আমরা গুরুত্বপূর্ণ আর কি কি খুঁজে পাই, এ ম্যান অফ স্ট্র, এ ম্যান অফ স্ট্র মানে হচ্ছে অনেক হার্ড পরিশ্রমী একজন মানুষ। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে ব্রিং টু বুক, তারপর হচ্ছে টু ক্যাচ অফ গার্ড, এটা পড়বা। আউট তো পড়াইলাম। টু স্মেল রেড, এটাও পড়াইলাম। এরপর হচ্ছে বটম অফ হার্ট, এটাও পড়াইছি। ঠিক আছে, লেট থিংস স্লাইড, এটাও পড়াইলাম। তারপরে মার্ক ডাউন প্রাইস ইজ টু, আচ্ছা, এটা 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 ইম্পর্টেন্ট না। এরপরে হচ্ছে এইগুলো তো অলরেডি পড়াইছি না, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। এই যে বটম লাইন, এটা পড়বা। তারপর হচ্ছে এটাও পড়াইছি। এই যে এইটা পড়বা, গিভ এ হ্যান্ড মানে সাহায্য করা কাউকে। গিভ এ হ্যান্ড, এটা তো অর্থটা এরকম আসতেছে। আচ্ছা আচ্ছা, এইখানে অর্থটা ভিন্ন আসছে, এটা ইম্পর্টেন্ট, পড়ে রাখবা। হ্যাঁ,
গিভ এ হ্যান্ড, গিভ মি এ হ্যান্ড, এটার অর্থ হচ্ছে এরকম যে আমাকে হেল্প করো, কিন্তু এখানে দিছে হচ্ছে এইটা। আচ্ছা, এটা হচ্ছে তোমার পার্মানেন্টলি কোনো কান্ট্রি থেকে চলে যাওয়ার অর্থে। আচ্ছা, এরপর হচ্ছে গিভ এ হ্যান্ড, এই যে এইটা, সরি সরি, এখানে দেখো এটা আমাদের টাইপিং মিস্টেক হয়েছে, হ্যাঁ। এই যে গিভ মি হ্যান্ড, এটা হচ্ছে হেল্প করা, কিন্তু এটা এখানে, তারপরে এটা পরে রাখবা, হ্যাঁ, এটা পরে রাখবা। ওকে, এরপরে হচ্ছে গেট আউট অফ হ্যান্ড, কোনো কিছুর মানে হাত থেকে চলে যাওয়া, ঠিক আছে, আউট অফ কন্ট্রোল মানে কোনো আমার হাতের মধ্যে, হাতের মুঠোয় না থাকা। আহ, আচ্ছা, এরপর হচ্ছে এইখান থেকে আর কি কি আছে আমি দুই পাশে দাগাবো, এই পাশে এটা পড়বা। আচ্ছা, পাইভটাল কোশ্চেন এটা পড়বা। এই যে এটা ইম্পর্টেন্ট, বাই অ্যান্ড লার্জ, এটাও ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে এটা পড়বা, ইন্ডিন স্মোক মানে হচ্ছে তোমার কাম টু নাথিং, কোনো ফলাফল না আসা। আচ্ছা, টু মিট অনস ওয়াটারলু মানে হচ্ছে তার ফাইনাল ডিফিট, মানে শেষ পরাজয়ের সময় তার সাথে দেখা করা, এরকম কিছু। ওয়াটারলু যুদ্ধ, এখানে ওয়াটারলু যুদ্ধের কথা বলা হচ্ছে। ওয়াটারলু যুদ্ধ এমন একটা যুদ্ধ যেখানে মুঘল আমলের কোন জানি শাসককে ইয়ে করা হয়েছিল, পরাজিত করা হয়েছিল, ঠিক আছে, ওয়াটারলু যুদ্ধে। আমার যেটা মনে হচ্ছে মুঘল আমলের, আমার খেয়াল নাই এখন, তো সেই জিনিসটা হচ্ছে। আর 66 তোমরা এটা পড়ে রাখবা, পানিশিং সামওয়ান। ওকে, এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যেটা যেটা আমাদের পড়া উচিত, যে যে জায়গাগুলো, এটা আমরা একটু দেখি। যে টু রিড বিটুইন লাইন্স মানে মনোযোগ সহকারে পড়া। তারপর হচ্ছে গ্রিন রুম, এটা পড়বা, বিল অফ ফেয়ার। টুথ অ্যান্ড ডেল, এটা ইম্পর্টেন্ট। বার্ড আইজ ভিউ মানে হচ্ছে ওভারঅল চিন্তা করা, তো জেনারেল ভিউ, ওভারঅল চিন্তা করা। কোয়ালিটি ডে, এটা আমি দিয়েছি এর আগে। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা, এই যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, এটা পড়বা, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হচ্ছে সব কিছু নিয়ে একবারে চলে গেছে। আউট অফ হ্যান্ড, কন্ট্রোলের বাইরে চলে যাওয়া, এটা দিলাম। এরপরে ওকে, এটা পড়বা, অ্যাট উইডস এন্ড, এটাও পড়বা। টু পাসেও, মৃত্যুবরণ করা। তারপর হচ্ছে কল এ স্পেড অফ স্পেড অ্যান্ড স্পেড এ স্পেড, এটা পড়বা। ওকে, এগুলো তোমরা সার্চ করলেই পাবা। গোল্ডেন মিন, এটা পড়ে নেবা, ঠিক আছে। অ্যাকশন দ্যাট ইজ নট এক্সট্রিম, এমন কোনো কাজ যেটা এক্সট্রিম না, মানে উগ্র না, ঠিক আছে। ওকে, এই জিনিসগুলো তোমরা একটু পড়ে রাখবা। আজকের ক্লাস আর লং করবো না ইনশাল্লাহ। তোমরা পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাদের আরো এই যে লেকচার শিট থেকে এবং গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে তোমার মেমোরাইজিং, মুখস্থ করা, তো আমি তেমন কিছু পড়াইলাম না, ঠিক আছে। তোমাদের জাস্ট আমি কয়েকটা জিনিস খালি গাইডলাইন দিলাম। তো এই মুখস্থ বিদ্যার মধ্যে তেমন কিছু পড়ানোর নাই, তোমরা নিজেরা এগুলো মুখস্থ করে নেবা, অথবা আমি যেটুকু বোঝাতে পেরেছি তোমাদের সেই বোঝানোর উপরে থেকেই তোমরা পড়ে নেবা। আর আমি গ্রামার পার্ট যখন ধরবো তোমাদের, এই যে দেখো আমি এখানে একটু দেখাই, যে আমাদের এটা আজকে শেষ হলো। পরবর্তী ক্লাসে আমরা এই যে সিনোনিম অ্যান্টোনিম একটু দাগিয়ে দেবো তোমাদের, এবং তারপরের ক্লাসগুলোতে আমরা এই যে ইম্পর্টেন্ট দুইটা করে আসছে প্রশ্ন একই টপিক থেকে, ন্যারেশন লিটারেচার, রাইট ফর্ম অফ ভার্ব, তারপর হচ্ছে পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন, তারপর হচ্ছে এই যে ভয়েস চেঞ্জ, এগুলো তোমাদের খুব ভালোভাবে ইনশাল্লাহ আমি পড়াবো, ঠিক আছে। আজকে জাস্ট দাগিয়ে দিয়েছি, সেগুলোই তোমরা পড়ো, গুগলে সার্চ করলে পাবে, যে কোনো বই থেকে বের করে তোমরা গুরুত্বপূর্ণগুলো বের করে পড়ে নাও, ঠিক আছে। তো আজকে পর্যন্তই। আর আমাদের আমাদের যেই এক্সাম ব্যাচ আছে, সেই এক্সাম ব্যাচে তোমরা যারা ভর্তি হবে অবশ্যই খুব দ্রুতই ভর্তি হয়ে নেবে, কেননা পরবর্তীতে আমাদের ব্যাচের ফি যদি আমি চাই বাড়িয়ে দিতে পারি, কেননা পরীক্ষার আগে আগে আমরা পরীক্ষার এই এক্সাম ব্যাচের ফি খুব বেশি নেই, ঠিক আছে। সো আপাতত তোমরা যারা ভর্তি হবে 199 টাকা দিয়ে ভর্তি হয়ে নিতে পারবে, পরবর্তীতে যেন আর কোনো ঝামেলা না হয়। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।